এই মুহূর্তে কিছুক্ষণ আগেই হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 সালের হাই মাদ্রাসা মাধ্যমিক ভূগোল পরীক্ষা সম্পূর্ণ হলো। আমরা ইতিমধ্যে দেখে নেব যে কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং তার সঠিক উত্তর 100% সঠিক উত্তর বা কারেক্ট উত্তরই কী হবে আমরা এই মুহূর্তে দেখে নেব। তার সঙ্গে আমি তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দিব যে আমি আমার টিউশনের ছাত্রদেরকে কতটা লাইন ধরে ধরে প্রশ্নপত্র কমন দিতে পেরেছি। তার সঙ্গে যারা আমার ইউটিউব চ্যানেল ধরে ফলো করে যারা সাজেশান ফলো করছিলে তারা কতটা লাভবান হয়েছে, তারা কতটা কমন পেয়েছে, সেগুলো বিস্তারিত আলোচনা দেখে নেব। তোমরা প্রত্যেকে দেখো। তো প্রথমেই দেখে নেব হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 সালের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর। প্রথমেই বিভাগ কয়ে 14টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। তো প্রথম প্রশ্ন যেটা আছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। এটা হবে আরোহণ প্রক্রিয়া। এটা আমি গতকালই আলোচনা করে বলেছিলাম। এমনকি যারা আমি যখন পর্ষদ দেওয়ার টেস্ট পেপার যখন সমাধান করেছিলাম আমি বারবার বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসবে। এর সঙ্গে 3টা লিঙ্ক আমি আরও বলেছিলাম যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তখন হবে আরোহণ, আবার যখন হ্রাস পায় তখন হবে অবরোহণ, যখন সমান হয়ে যাবে তখন হবে পর্যায়ন। তাহলে এটা কিন্তু মিলে গেছে। এই যেগুলো আমার এই যে কালো কালিতে গোল দেওয়া আছে, মানে এগুলো প্রশ্নের লাইনগুলো মিলে গেছে। তো লাইন ধরে এটা কমন কিন্তু মিলে গেছে। এটা সঠিক উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়া। এবারে নেক্সট 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি হ্রদ। দেখতে পাচ্ছ লাইনগুলো মিলে গেছে। গোল করা যেগুলো আছে সেগুলো লাইন মিলে গেছে, অর্থাৎ কমন। যেগুলো গোল করা আছে প্রশ্নতে যেগুলো গোল করা আছে দাগ নম্বরগুলো সেগুলো কমন কিন্তু। তারপরে দেখো বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি হলো, এটা হচ্ছে লোয়েস, একদম কমন, লাইন ধরে কমন। পরবর্তী আরও দেখব যে বায়ুমণ্ডলে যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, মেসোস্ফিয়ার, যেখানে শীতলতম স্তর, কমন, গোল করা আছে। তারপরে দেখব যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। এটা আমি 1000বার বলেছি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কখনো ঋতু পরিবর্তন হয় না, আর সেখানকার বৃষ্টিপাত হচ্ছে সারা বছর ব্যাপী। পরবর্তী 6 নম্বর প্রশ্ন আমার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, বলেছিলাম যে এল নিনোর প্রভাব দেখা যায়। দেখো হাতে নাতে প্রমাণ মিলে গেল। প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব, বুঝতেই পারছো আমার কমন কীরকম খাটছে, তোমরা বুঝতেই পারছো। এবারে দেখব 7 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো। এটা আমার সেটের ক্ষেত্রে আমি খাতাতে লিখিয়েছিলাম। বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণ হ্রাস। তাহলে এখানে হবে সবগুলি প্রযোজ্য। পরবর্তী 8 নম্বর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি অনেকবার ছাত্রছাত্রীকে আলোচনা করেছি, যেখানে ছাত্ররা গুলিয়ে ফেলে। এখানে উত্তরপ্রদেশ দেয়নি, নাহলে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু গুলিয়ে ফেলতো। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, এই যে বিহার, জনঘনত্বপূর্ণ রাজ্য। জন বলতে গেলে উত্তরপ্রদেশ। যাই হোক, এখানে অপশানে উত্তরপ্রদেশ দেয়নি, এটা সব থেকে ভালো। যদি উত্তরপ্রদেশ দিত তাহলে অনেক ছাত্র আবার এখানে কনফিউজ হয়ে যেত। যাই হোক, জনঘনত্বপূর্ণ এটা হচ্ছে বিহার, একদম লাইন ধরে মিলেছে। 1 থেকে 8টা প্রশ্ন সেম গোল করা ছিল, মানে লাইন ধরে মিলেছে। আচ্ছা, এবারে 9 নম্বরটা আমি নিজেও কৃতজ্ঞতা স্বীকার জ্ঞাপন করব। শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে। এটা আমার লাইন ধরে মিলেনি, এটা সঠিক উত্তর হবে দুন। লাইন ধরে মিলেনি, তবে প্রয়োগগত কমন। আমি এটা খাতাতে না লিখালেও, কোয়েশ্চেনের লাইন সেম না মিললেও আমি গল্পের ছলে আমি এটা কিন্তু বলেছিলাম যে শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত যে উপত্যকাগুলি যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু দুন বলে। এগুলো রয়েছে দেরাদুনে রয়েছে, এরকমভাবে বলেছিলাম। যেটা 9 নম্বর আমার লাইন ধরে মিলেনি, তবে প্রয়োগগত কমন। এবারে 10 নম্বর একদম লাইন ধরে মিলেছে। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ। অনেকবার আমার ছাত্রছাত্রীরা এটা অনেকবার ভালো করে মনে রেখেছে। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। তারপরে 11 নম্বর দেখো, গঙ্গা নদীর উৎস হলো, গতকালই আলোচনা করলাম শুক্রবার। গঙ্গা নদী তুমি কোথা থেকে এসছো? বলছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এসছি। এই যে এবারে আমরা দেখব 12 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের কফি গবেষণাগার কোথায় আছে? কফি উৎপাদনে যে রাজ্য প্রথম সেটা হচ্ছে কর্ণাটক। আর কফির ক্ষেত্রে আবার সেখানেই কিন্তু গবেষণাগার আছে। তাহলে কফি উৎপাদনের গবেষণাগার কোথায় আছে? তাহলে হচ্ছে কর্ণাটকের চিকমাগালুরে। এই যে ভারতে কফি উৎপাদনে যে রাজ্য প্রথম সেটা হচ্ছে কর্ণাটক, আর কফি গবেষণাগার আছে আবার কর্ণাটকের চিকমাগালুরে। ক্লিয়ার? একদম লাইন ধরে, যে গোল করা আছে লাইন ধরে কমন। 13 নম্বর এটা
অনেকবার বলেছি যে পেট্রোকেমিক্যাল শিল্প যদি পশ্চিমবঙ্গের বলে তাহলে কিছু দেখবে না, হলদিয়া। একদম মিলে গেছে। আর 14 নম্বর, এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম, মিলে গেছে, যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা কি বাদামি, ব্যাস। তাহলে আমি এখানে যেটা সমীকরণের ক্ষেত্রে, সমীক্ষার ক্ষেত্রে যে 14টা যেটা এমসিকিউ ছিল তার মধ্যে 13টা আমার লাইন ধরে ধরে মিলেছে। একটা প্রয়োগগত কমন ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করলাম, তারা বলছে স্যার আমরা আইডিয়াতে দেরাদুনে মেরেছি, সেটাও ঠিক হয়ে গেছে, সরি দুন করেছি, তাহলে সেটাই ঠিক হয়েছে। তাহলে 14তে 14 আমার এমসিকিউ কিন্তু 13টা লাইন ধরে কমন, একটা প্রয়োগগত কমন, ছাত্রছাত্রীরা 14টাই ঠিক করেছে। আচ্ছা, এবারে আসি একদম সত্য মিথ্যা, ঠিক ভুল বা সত্য মিথ্যা যাই হোক। তাহলে এখানে আমরা দেখে নেব, ঠিক ভুলের ক্ষেত্রে সবগুলোই কমন। আর সত্যি কথা বলতে যে ঠিক ভুল লাইন ধরে কমন হয় না, এটা তোমাকে প্রয়োগগতভাবে ধরতে হয়। তবে যারা বিস্তারিত আলোচনা পড়েছে তারা অবশ্যই পারবে। যেমন এখানে প্রথম প্রশ্ন আছে, যে বলে দিই যে ঝুলন্ত উপত্যকার নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। দেখো, ঝুলন্ত উপত্যকা একমাত্র হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার মিথ্যা। যারা আমি 5 মার্কের ক্ষেত্রে বলেছিলাম যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে অথবা সঞ্চয় কার্যের ফলে আসবে, ঠিক চলে এসছে একদম। আচ্ছা, এবারে 2 নম্বর দেখব। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। একদম সত্য কথা, কারণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন ঘটে না, সেখানে সারা বছর ব্যাপী বৃষ্টিপাত ঘটতে থাকে। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, একদম ঠিক। ল্যাটেরাইট মৃত্তিকা একটি উর্বর মৃত্তিকা না, এটা হচ্ছে অনুর্বর মৃত্তিকা বা হালকা উর্বর মৃত্তিকা, তাহলে এটা উর্বর বলা যাবে না, এটা মিথ্যা। ভারতের প্রবেশদ্বার বলা হয়, হাজারবার বলেছি, মুম্বাইকে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, একদম মিলে গেছে। আচ্ছা, এবারে আমি দেখব সেটা হচ্ছে যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। অনেকে কৃত্রিম দেয়নি তো কনফিউজ হয়ে পড়ে গেছে, যে আমরা তো পড়েছি যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, আর্যভট্ট, কিন্তু এখানে তো কৃত্রিম দেয়নি। তাতে কি হয়েছে, ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে সেটা হচ্ছে আর্যভট্ট, এটাও সত্য। তাহলে 6টা বলে দিলাম আমি। আচ্ছা, এবারে আসবো শূন্যস্থান। আমি গর্ব করে বলতে পারি শূন্যস্থান একদম লাইন ধরে ধরে সবটা মিলেছে, গর্ব করে আমি বলবো। আচ্ছা, ভারতের মরুস্থলীতে চলমান বালিয়াড়িগুলিকে বলে, এটা ধ্রিয়ান বলে। রাজস্থানের মরু অঞ্চলে যে বালিয়াড়িগুলো থাকে, সে বালিয়াড়িগুলো যখন বাতাসের প্রবাহে যখন একদিক থেকে আরেক দিকে চলমান হয়ে যায়, সেটাকে বলে ধ্রিয়ান। আর বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব, সব থেকে বেশি দূরত্ব এই যে অ্যাপোজি, কম হলে পেরিজি, অ্যাপোজি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভাই বলো, আমি হাজারবার বলেছি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আমি যখন পর্ষদ দেওয়া টেস্ট পেপার যখন তোমাদেরকে অ্যানালাইসিস করি, এর লিঙ্ক সমেত আমি বলেছি, যে আমি বারে বলেছিলাম যে 36 মার্ক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আত্মস্থ করতে হলে পর্ষদ টেস্ট পেপার তোমাকে ভালো করে কিন্তু কণ্ঠস্থ করতে হবে, না হলে কিন্তু হবে না। একদম মিলে গেছে। আচ্ছা, এবারে 5 নম্বর আমি যেটা দেখাবো তোমাদেরকে, যে ভারতের পশ্চিম বাহিনী নদী হলো, এটা হবে নর্মদা। অনেকে লুনি করেছে, লুনি তো হচ্ছে তোমার অন্তবাহিনী নদী, এটা নর্মদা হবে। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নর্মদা। জামনগর কী জন্য বিখ্যাত, পেট্রো রসায়ন শিল্পর জন্য, একদম কমন। আচ্ছা, এবারে দেখবো আমরা বাম দিকের সঙ্গে ডান দিক। আমি বলে দিই বাম দিকের সঙ্গে ডান দিক। এখানে তোমরা দেখো নামচা বারোয়া, এটা সেম কমন মিলেছে। তো এটা হবে এটা হচ্ছে নামচা বারোয়া, এটা হচ্ছে একটা শৃঙ্গের নাম। তাহলে আচ্ছা ওয়েট একটু, আচ্ছা আচ্ছা, নামচা বারোয়া থেকে এটা মিলে যাবে তোমার পূর্ব হিমালয়ের শৃঙ্গ, ক্লিয়ার। আচ্ছা, পিরামিড চূড়া, এই পিরামিড চূড়া থেকে তোমার মিলে যাবে ম্যাটার্ন হর্ন। আর পেডিমেন্ট, এটা বায়ু আর জলধারার মিলিত কার্যের ভূমিরূপ, যেটা মরু অঞ্চলে হয়। আচ্ছা, আর ওজোন গ্যাস, স্ট্র্যাটোস্ফিয়ার, আর সিলিকন ভ্যালি কখনো ছাড়ছে না, হয় এমসিকিউ না হয় এসএকিউ, নাহলে সত্য মিথ্যা, নাহলে শূন্যস্থান। এবার আসেন তো ডান দিকেও দিয়েছে, ভারতের সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু। আচ্ছা, সবুজ বিপ্লব, এখানে অনেকেই কিন্তু এটা কমন পায়নি। আমিও বলবো যে এটা কমন আমি দিতে পারিনি, তবে আমি বলেছিলাম যে গম উৎপাদনে যে রাজ্য প্রথম সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম হেক্টর প্রতি, তাহলে পাঞ্জাব। তাহলে এই যে গম মানে কি, এটা সবুজ ফসল, তাহলে সবুজ ফসলের সঙ্গে এখানেই কিন্তু তোমার পাঞ্জাবের কিন্তু অবশ্যই সম্পর্ক আছে, ক্লিয়ার। তাহলে 6টা বলে দিলাম।
আচ্ছা, এবারে আমরা দেখব সেটা হচ্ছে যে এস এ কিউ 8টা কোয়েশ্চেন আছে, 4টা করতে হবে প্রত্যেকটার, অথবা আমি তোমাদের কমন, এই যে প্রথম কমন এটা, মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে লিখে কী বলে? ওয়াদি বলে। রাজস্থানের মরু অঞ্চলে যখন নদীগুলো যখন শুকিয়ে যায় না, সেটাকে ওয়াদি বলে, এটা কমন দিতে পেরেছি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটা আমি কমন দিতে পারিনি, এটা হবে অ্যাঞ্জেল জলপ্রপাত। যাই হোক, দুটো আছে, একটা করতে হবে, আমার এটাই কমন, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। এটা অনেকেই লিখেছো, অনেকে আবার লিখোনি, অনেকে আবার এটা লিখেছো, এটাও হবে। তো এটা আমার লাইন ধরে কমন, যে একটি সাময়িক বায়ুর নাম, বায়ু প্রবাহের নাম লিখো। মৌসুমি বায়ু হবে, সমুদ্র বায়ু হবে, স্থলবায়ু হবে, যে কোনো একটা লিখলে হবে। একটি সাময়িক বায়ু প্রবাহের নাম হচ্ছে মৌসুমি বায়ু, সমুদ্র বায়ু অথবা স্থলবায়ু। ক্লিয়ার? তাহলে এখানে একটা কমন পাচ্ছ আর এখানে একটা কমন, দুটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 3 নম্বরের ক্ষেত্রে দেখব। 3 নম্বর, এটা আমার সমস্ত ছাত্রছাত্রী জানে। ভারতের একটা প্রবাল দ্বীপের নাম কি? লাক্ষাদ্বীপ, বলতেই হবে না, কমন, গোল করা আছে। আচ্ছা, এবারে দেখো মরুমৃত্তিকার অপর নাম, অনেকে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুল মৃত্তিকা বলেছে, না, এটা হবে মরুমৃত্তিকার অপর নাম হচ্ছে সিরোজেম। আচ্ছা, যাই হোক, আচ্ছা এবারে ওটা তুমি করলে এটার প্রয়োজন নাই। আচ্ছা, ইক্ষু উৎপাদনে যে রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। তার অথবা ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, জনবহুল? উত্তরপ্রদেশ। তাহলে এসে কিউ যে 8টা আছে, প্রত্যেকটা যে অথবা আছে 4টা করতে হবে। আমার এখানে 4টাতে 4টাই কমন, 4টাই কমন। ক্লিয়ার? এ ছিল 1 মার্কের। আচ্ছা, এবারে আমি 2 মার্কের কতগুলো কমন দিয়েছি দেখো। 2 মার্কের 6টা করতে হবে, 12টা প্রশ্ন আছে, প্রত্যেকটার অথবা থাকছে। তো আসি এক এক করে মিলাই তাহলে। আচ্ছা, বিভাগ গ, প্রত্যেকে দেখতে থাকো। আমি কমন দিয়েছি প্রভাত কূপ কাকে বলে, তোমরা পেয়ে গেছো। 2 নম্বর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটাও কমন দিয়েছি। তার সঙ্গে বান্ডাকা কি, এটাও কমন। যাই হোক, আমি একটা করেই ধরছি, অথবাটাও কমন, একটা করে ধরছি। জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে, কমন দিয়েছি। আচ্ছা, তারপরে 4, এবারে দেখো দোয়াব অঞ্চল কাকে বলে, কমন দিয়েছি। বাগিচা কৃষি বা বাগিচা ফসল বলে, কমন দিয়েছি। জনঘনত্ব বলতে কী বোঝো, কমন দিয়েছি। উপগ্রহ চিত্র কাকে বলে, কমন দিয়েছি। মানে 6টা করতে হবে, 6টাই আমার কিন্তু 2 মার্কের কমন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, এবারে আমি 3 মার্কের ক্ষেত্রে আমি হাতে নাতে প্রমাণ করব, যারা আমি ইউটিউবে যেটা সাজেশান দিয়েছিলাম সেটা কতটা খেটেছে, তার সঙ্গে বিস্তারিত তোমরা দেখতে থাকো। 3 মার্কের 8টা প্রশ্ন আছে, প্রত্যেকটার অথবা 4টা করতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কি প্রশ্ন বলছে যে হিমবাহের ক্ষয় প্রক্রিয়া সম্পর্কে লেখো। এই যে হিমবাহের ক্ষয় প্রক্রিয়া, অর্থাৎ হিমবাহ ক্ষয় হওয়ার পর কি কি ভূমিরূপগুলো তৈরি হয় সে সম্পর্কে এটা লিখতে হবে। আর এই প্রশ্নটা আবার 5 মার্কেও কিন্তু দিয়েছে। অথবা ট্রোপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য লেখো। তো যাই হোক, এটাই আমি আমার কমন ধরলাম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 2 নম্বর কোয়েশ্চনটা দেখো। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, তার অথবা বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্রের পার্থক্য লেখো। এই যে দুটাই আমি ইউটিউবে দিয়েছি, এই যে লেখা আছে ইউটিউবে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে চাইলে হাতে নাতে গিয়ে প্রমাণ করতে পারো। আমি তোমাদেরকে সাজেশানটা দেখিয়ে দিচ্ছি যে বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্রের মধ্যে পার্থক্য দিয়েছি কিনা, আর গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়, এই দুটার মধ্যে একটা করতে হবে। তো দুটাই মিলে গেছে আমার। যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা, এই তো গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয়, বোঝা গেল। আচ্ছা, আর যেটা ছিল বিষাক্ত বজ্র আর বিষহীন বজ্র, সেটাও দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে দেখো কোয়েশ্চেনটা দেখো, বিষাক্ত ও বিষহীন বজ্রের পার্থক্য লেখো। কমন পেয়েছো? একদম লাইন ধরে কমন তোমাদেরকে দিয়েছি, যারা ইউটিউবে আমার সাজেশান যারা ফলো করেছো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কি, যে ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। এটা আমি ইউটিউবে সাজেশান দিয়েছি, তোমাদেরকে হাতে নাতে প্রমাণ করাচ্ছি, তোমরা দেখে নাও এটা কোয়েশ্চেন আমি কমন দিয়েছি কিনা। তোমরা দেখে নাও 18 নম্বর প্রশ্নটা, ভারতীয় কৃষির 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। কি কমন মিলল তো? বুঝতেই পারছো। তাহলে মিলে গেল ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে কি দিয়েছি, তারপরে দেখো ধারণযোগ্য উন্নয়ন কি। আচ্ছা, তো ওটা আমার হয়ে গেল, ভারতীয় কৃষির আমি পেয়ে গেলাম, ধারণযোগ্য আমার প্রয়োজন আর নেই। আচ্ছা, তারপরে আর কি কমন দিয়েছি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহের চিত্রের 3টি পার্থক্য, এটাও আমি ইউটিউবে দিয়েছি, দেখে নাও কমন মিলেছে কিনা। দেখে নাও তোমরা 19 নম্বর প্রশ্ন মিলেছে কিনা। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্রের 3টি পার্থক্য লেখো।
মিলে গেল, ব্যাস 3 মার্ক এখান থেকেই শেষ হলো। তার সঙ্গে দেখো জিও স্টেশনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহ কি, এটা আমি টিউশনের ছাত্রদেরকে করিয়েছিলাম। দুর্দান্ত আমার সাজেশান ম্যাচ করেছে, যা কল্পনার বাইরে। সত্যি কথা বলতে আমি প্রশ্নপত্র প্রথম পেয়েই আমি নিজেই মানে লফাতে শুরু করেছি, এতটা আনন্দিত আছি যে ছাত্রছাত্রীকে আমি এতটা কমন দিতে পেরেছি। আমি আজকে তোমাদেরকে বলে দিব যে পার্সেন্টেজ করালে কতটা কমন আসবে, তার সঙ্গে কতটা কমন এসছে, তার সঙ্গে 90 কতটা কমন এসছে, আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এবারে আমরা বিভাগ প্রাকৃতিক ভূগোল থেকে আমি তোমাদেরকে কি কমন দিতে পেরেছি আর কি আমি বলেছিলাম লজিকটা তোমরা মনে রাখো। আমি চ্যালেঞ্জ করে ওপেনলি বলেছিলাম কি, যে এবারে প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের হিমবাহের ক্ষয়কার্যের ফলে অথবা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আসবে বলেছিলাম, ঠিক এসছে। কি এসছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান দুটি ভূমিরূপ চিত্র সহ লেখো। এটা একদম মিলে গেছে। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম ছাত্রছাত্রীদেরকে, ওপেনলি চ্যালেঞ্জ করেছিলাম যে কে চ্যালেঞ্জ করবা বলো, 100 টাকা করে কে চ্যালেঞ্জ করবা যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে অথবা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে দুটি ভূমিরূপ, আর দুটার মধ্যে যে কোনো একটা আসবেই, হিমবাহের ক্ষয়কার্যের ফলেটা এসছে। এমনকি আমি ইউটিউবে সাজেশানের ক্ষেত্রেও ছাত্রছাত্রীকে বলেছিলাম, আমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রী 2026-দের জন্য আমি একটা গ্রুপ ওপেন করেছিলাম, সেখানেও আমি বলেছিলাম, পিডিএফ দিয়েছি, তার সঙ্গে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা দেখে নিও যে আসবে, অবশ্যই আসবে। ঠিক এসছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। প্রমাণ হাতে নাতে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি, দেখে নাও, দেখে নাও 7 নম্বর প্রশ্নটা দেখে নাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্র সহ লেখো। কি কমন মিলেনি? অবশ্যই। তো তোমাদের বলি, যারা আমার ক্লাসটা, আমার সাজেশানটা দেখে তোমরা যারা উপকার পেয়েছো, অবশ্যই তোমরা এই ক্লাসটা দেখে এবং খুশি হয়ে তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে যাবে। আর হ্যাঁ, যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিবে তোমরা তাদেরকে একটু বলে দিও যেন আমার এই চ্যানেলটা প্রত্যেকে যেন একটু ফলো করে চলে। আচ্ছা, এবারে পরবর্তী। আচ্ছা, 2 নম্বর দেখো কি আছে কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এটা একদম লাইন ধরে কমন। 5 মার্কের 4টা আছে প্রাকৃতিক ভূগোল থেকে, যে কোনো 2টা করতে হবে, উপরের 2টাই কমন। এই যে ইউটিউব আমার দেওয়া আছে, ইউটিউব তার সঙ্গে আমার টিউশনের ছাত্রছাত্রী, ইউটিউব প্লাস আমার টিউশনের ছাত্রছাত্রী। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। আমি বলেছিলাম যে অবশ্যই আসবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, যে সাজেশানগুলি দিয়েছিলাম অবশ্যই এসছে। প্রমাণ দেখতে থাকো তোমরা। এই যে দেখো মজাদার বিষয়, যে প্রাকৃতিক ভূগোলে সেখানে 2 নম্বরে ছিল, আর আমার সাজেশানটাও 2 নম্বরে। দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। কি মিলল তো? তাহলে বুঝতে পারছো লজিক কতটা খেটেছে। পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখো, নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো। তোমরা এগুলো দেখে নাও। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে 2টা করতে হবে, 2টাই কমন মিলে গেছে। আচ্ছা, এবার আঞ্চলিক ভূগোল। প্রথম কোয়েশ্চেন কী আছে, ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, যে কোনো একটি শ্রেণীর আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য করো। আচ্ছা, এবারে এই যে 2 নম্বর দেখো, 4টা আছে আঞ্চলিক ভূগোলে, যে কোনো 2টা করতে হবে, আমার 2টা কমন মিলে গেছে। কিভাবে দেখে নাও। আমি বলেছিলাম, আমি ইউটিউবে ওপেনলি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে হয় এবছর ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে, অথবা ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে, 2টার মধ্যে যে কোনো একটা আসবে। অবশ্যই এসেছে ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, অবশ্যই এসেছে, যে ইউটিউব লেখা আছে। প্রমাণ তোমরা দেখতে যাও। আমি আমার টিউশনের ছাত্রছাত্রীকে বলেছিলাম, তার সঙ্গে আমি ইউটিউবে বলেছিলাম, এবং যারা আমার গ্রুপে যুক্ত আছে তাদেরকেও বলেছিলাম। তোমরা দেখে নাও হাতে নাতে প্রমাণ। এই যে দেখো 2 নম্বরে, এটাও 2 নম্বরে, ভারতে গম চাষের উপযোগী ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। কি গম চাষ এসছে তো? অবশ্যই এসছে। আমি বলেছিলাম, এটা তোমরা যা দেখতে পাচ্ছ এটা আমি ইউটিউবে সাজেশান দিয়েছিলাম পিডিএফ আকারে। যারা আমার গ্রুপে যুক্ত ছিল হাই মাদ্রাসা 2026-এর, তারা কিন্তু এই পিডিএফটা পেয়েছে, এবং এমনকি ভিডিওটা পেয়েছে, যেখানে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, সেটা মিলেছে। দেখে নাও, মিলে গেল। তাহলে গম চাষেরটা মিলে গেল। তারপরে দেখো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, এটা ছাত্রছাত্রীকে বলেছিলাম, এটা অনলাইনে আমি দিইনি কিন্তু এসছে। আচ্ছা, ইউটিউবে আর কি দিয়েছিলাম,
ইউটিউব, তার সঙ্গে আমার টিউশন ছাত্রছাত্রীদের দিয়েছিলাম কি, এই যে ভারতে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। ভারতে এত যে জনবন্টন, কোথাও সব থেকে মানুষ বেশি, আবার কোথাও যে নেই, এর কারণগুলি কী ছিল, এগুলো বলেছিলাম। যেমন নদীর জায়গাগুলো, যেখানে নদী আছে তার আশেপাশে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে, যেখানে অরণ্য আছে সেখানে মানুষ কিন্তু অত বেশি বসবাস করে না, বলেছিলাম। এটা ইউটিউবেও সাজেশান দিয়েছিলাম, গ্রুপেও বলেছিলাম, ছাত্রছাত্রীদেরকেও বলেছিলাম, তাই না? ভারতের অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ, তাই না? তাহলে দেখে নাও হাতে নাতে প্রমাণ মিলেছে কি না। এই যে তোমরা দেখো, এই যে কোয়েশ্চেন, ভারতে জনবন্টনের তারতম্যের 5টি কারণ ব্যাখ্যা করো। এই যে ভারতের জনবন্টন বা অসম জনবন্টন, এগুলো একই জিনিস। ভারতের জনবন্টনের তারতম্যের 5টি কারণ, জনবন্টন থাকলেই এটা লিখতে হবে, ভারতের জনবন্টন। তাহলে বুঝতে পারছো? তাহলে আঞ্চলিক ভূগোলে 4টা ছিল, 2টা লিখতে হবে, 2টাই আমার কমন। দেখে নাও হাতে নাতে প্রমাণ। ক্লিয়ার? তোমরা ওপেনলি দেখতে পাচ্ছ, একদম লাইন ধরে ধরে আমি মিলিয়ে দিলাম ভারতের অসম জনবন্টন প্রাকৃতিক কারণ। আচ্ছা, এবারে ম্যাপ আমি বলবো 7টা এসছে লাইন ধরে ধরে, 7টা। কী কী বলেছিলাম, আমার এখনও ইউটিউব আছে, তার সঙ্গে আমি পিডিএফও দিয়েছিলাম। নীলগিরি পর্বত মিলে গেছে, তাপ্তি নদী মিলে গেছে, ছোটনাগপুর, লোকটা ঘরত, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল জামশেদপুর, তার সঙ্গে দেখো বৃহত্তম মহানগর, আচ্ছা মুম্বাইটা মিলেছে। আচ্ছা, কাথিয়াড় উপদ্বীপ ভারতের শুষ্কতম অঞ্চল, এগুলো মিলেনি, এগুলো হচ্ছে দৃষ্টিহীন, তোমাদের জন্য না। তাহলে এই ছিল আমার পুরো ফাইনাল যে সাজেশান রেডি করেছিলাম, তার মধ্যে হাতে নাতে প্রমাণ করলাম কত কমন এসছে। আমি তোমাদেরকে এবারে আসল বিষয়টা গুছিয়ে বলি, যে পার্সেন্টেজ করলে কত পার্সেন্ট আসবে, এমনকি এটাকে যদি 90-এ ধরা যায় তাহলে কতটা আসবে। দেখো, সত্যি কথা বলতে আমি তোমাদেরকে ওপেনলি বলি, 90-এ আমার লাইন ধরে ধরে 87 মার্ক কমন এসছে। 90-এ 87 লাইন ধরে ধরে কমন এসছে, বুঝতে পারছো তোমরা? 90-এ 87 আমার লাইন ধরে ধরে কমন কিন্তু মিলে গেছে। সব থেকে আশ্চর্য লাগে এটাই যে আমরা যখন পড়াশোনা করতাম, কমন হয় কি জিনিস আমরা জানতাম না। আমাদের স্যার আমাদেরকে মানে কমন দিতে পারেনি, যদি পেয়েছি 2 মার্কের 1টা থেকে 2টা, বাকি আমরা নিজেরাই কিন্তু অল্টারনেট করে গুছিয়ে একটু লিখতাম। সত্যি কথা বলতে আজকে তোমাদেরকে লাইন ধরে ধরে কমন দেওয়ার পরেও তোমরা কিন্তু পড়াশোনা কেউ কিন্তু করছো না, তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই। তো যাই হোক, আমার কমনটা তোমরা হাতে নাতে প্রমাণ করলে কতটা কমন আসলো। তো এভাবেই তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আরও একটু ভালো প্রিপারেশান নাও। সোমবার অর্থাৎ পরশুদিন ইতিহাস পরীক্ষা রয়েছে। আমি তোমাদেরকে বলবো, যারা যারা আমার বইটা সংগ্রহ করেছো, ইতিহাস হাই মাদ্রাসা র্যাঙ্কার বই যারা যারা সংগ্রহ করেছো, আমি বলবো ওই বইটা তোমরা চোখ বন্ধ করে পড়ে যাও, আর পরীক্ষা দিয়ে এসে কমনের রেকর্ড হাতে নাতে আমি তোমাদেরকে এভাবেই হাতে নাতে প্রমাণ তোমাদেরকে দিব। র্যাঙ্কার বইয়ে আমি যে যে প্রশ্নগুলি বলেছি সেগুলো ভালো করে পড়বে, একদম ভালো করে পড়বে, একদম সেগুলো ভালো করে পড়বে। আর যেগুলো আমি কমন মানে যেগুলো সাজেশানের ক্ষেত্রে যেগুলো আমি বলিনি সেগুলো তোমরা কিন্তু দেখে যাবে। যেগুলো আমি কমন দিয়েছি বা যেগুলো আমি সাজেশান সহকারে সব থেকে ভালো বলেছি, যেগুলো পড়ে যাও র্যাঙ্কার বইয়ে, আমার ভিডিও দেওয়া আছে সাজেশানের ক্ষেত্রে যে কোনগুলোই পড়তে হবে, লাস্ট মিনিট সাজেশান দেওয়া আছে। তো সেগুলো ভালো করে তোমরা পড়ে যাবা, আর যেগুলো বলিনি এগুলো শুধুমাত্র তোমরা কিন্তু দেখে যাবা। তো যাই হোক, আমি 90-এ 87 কমন দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আর তোমরা যারা আজকের এই উত্তরপত্র মিলাচ্ছ, তো অবশ্যই যদি তোমাদেরকে যদি একটুও যদি ভূগোল বিষয়ে যদি উপকার করতে পারি, তাহলে তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে উৎসাহিত করে যেও। আমি তোমাদের পাশে ছিলাম, লাস্ট পরীক্ষা পর্যন্ত আছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা সবেমাত্র ক্লাস 10-এ উঠেছে তাদেরকে তোমরা একটু অবশ্যই বলিও আমাদের এই অনলাইন ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মের কথা, তারা যেন অবশ্যই আমার এই চ্যানেলটা অনুকরণ করে অবশ্যই যেন চলে। তো দেখা হচ্ছে এরকমভাবেই হাতে নাতে প্রশ্ন মিলাবো আমরা। ইতিহাস পরীক্ষা সোমবার যে রয়েছে, পরীক্ষা দিয়ে এসে আমরা কিন্তু মিলাবো। আবার বলছি,
তুমি যতই পড়তে জানো না কেন, তোমার যতই জানা থাকো না কেন, রিভিশন না করলে কিচ্ছু হবে না। তো অবশ্যই আমার র্যাঙ্কার বইটা এমসিকিউ, এসএকিউ, ডান দিক বাম দিক সমস্ত কিছু রিভিশন করে যাও, আর 2 মার্ক 4 মার্ক 8 মার্ক এগুলো কণ্ঠস্থ করে যাও, ধারণা রেখে যাও, তুমি লিখে যাও। আমি যেগুলো লাস্ট মিনিট সাজেশান র্যাঙ্কার বইয়ে বলেছি সেগুলোকে ভালো করো, যেগুলো বলিনি সেগুলোকে দেখে যাও। ঠিক আছে, আজ এই পর্যন্তই।